আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু হত্যায় খুনিদের মূল শক্তি ছিলেন জিয়াউর রহমান। পাকিস্তানের বিরুদ্ধে তার গুলি চালানোর নজির নেই বলেছেন প্রধানমন্ত্রী। ৭১-এ জিয়ার নেতৃত্বে সিলেটে ১৫০০ সৈন্য লড়েছে পাক সেনাদের বিরুদ্ধে, জানিয়েছেন মেজর হাফিজ। কবর নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান ডাক্তার জাফরুল্লাহর। চন্দ্রিমায় জিয়ার কবর থাকবে কি থাকবে না সিদ্ধান্ত হয়নি এখনো, জানিয়েছেন ওবায়দুল কাদের। ব্যক্তি জিয়াকে নিয়ে বিরোধ নেই, মন্তব্য মুক্তিযুদ্ধ মন্ত্রীর। মাদক মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। মুক্তিকাল, জেলগেটে ভক্তদের ভিড়। দুই দশক পর অবশেষে আফগানিস্তান ছাড়ল যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা তালেবানদের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জিয়াউর রহমান সেক্টর কমান্ডার থাকলেও পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন এমন নজির কেউ দেখাতে পারবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আন্তর্জাতিক শক্তির মদদে ৭১-এ পরাজিত শক্তির বংশধররা দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে। ছাত্রলীগকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। শোকের মাস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রলীগের আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক সহ অনেকের জড়িত থাকার কথা আবারও বলেন প্রধানমন্ত্রী। ৭৫-এর পরে যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে হত্যা, ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখল করে, সেখানে যেমন আমাদের দলেরও কিছু বেঈমান মুনাফেক মির্জাফর ছিল, যেটা খন্দকার মোস্তাক গং, আর তার শক্তিটা ছিল জিয়াউর রহমান। যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সে একটা সেক্টর কমান্ডার, অর্থাৎ সেখানে খালেদ মোশাররফ আহত হয়ে গেল, তাকে জিআরএস সেক্টর কমান্ডার করা হয়েছিল। কিন্তু সে কখনো বিশেষ করে জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই। এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না। ষড়যন্ত্রকারীরা এখনো দেশের বিরুদ্ধে তৎপর বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। এখনো যুদ্ধাপরাধী, পরাজিত শক্তি এবং ১৫ই আগস্টের খুনি, ফাঁসি যাদের হয়েছে তারা তো বটেই, কিন্তু তাদের যেমন ছেলে পেলে যারা এবং যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদেরও ছেলে পেলে বা দোসর যারা বংশধর, তারা কিন্তু এখনও বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবং এরা মদত পায় যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল, তাদের কিছু কিছু এদেরকে মদত দিয়ে থাকে। সরকার প্রধান দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকার কথা স্মরণ করেন। খালেদা জিয়া যখন ক্ষমতায় আসে তখনও সে হুমকি দিয়েছিল যে আওয়ামী লীগকে মোকাবেলা করতে তার ছাত্র দলই নাকি যথেষ্ট। তার কারণ ছাত্র দলের হাতে তারা অস্ত্র তুলে দিয়েছে, তাদের লেখাপড়া শিখতে উৎসাহিত করে নাই। কিন্তু আমি ছাত্রলীগের হাতে খাতা কলম তুলে দিয়েছিলাম যে লেখাপড়া শিখতে হবে। সেই মাতৃভাষা অধিকার প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন বা এই যে মিলিটারি ডিক্টেটরশিপের বিরুদ্ধে আন্দোলন বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সবসময় ছাত্ররাই করেছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংগঠন করে মানুষের পাশে থাকার তাগিদও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা হলে ইন্টারনেটে অধ্যাদেশকে আইনে পরিণত না করে বাতিল করতেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত শোক সভায় এ মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার বিচার না করে খুনিদের পুরস্কৃত করেছেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য যা কিছু প্রয়োজন বঙ্গবন্ধু তা করে দিয়েছেন। বাংলাদেশ যে আইনি কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে তা বঙ্গবন্ধুর তৈরি করা। ২১ বছরে এই আইনি কাঠামো পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আইনমন্ত্রী আরও বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও রাস্তায় ঘোরাফেরা করছে। এদের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আমি যখন কমিশনের কথা বলি অনেকের গায়ে কিন্তু আগুন ধরে। আমি যখন জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা সেটা নিয়ে প্রশ্ন ধরে তো অনেকের আবার গা খুব কেরোসিন দিয়ে জ্বলার মতন জ্বলে। আমি কেন এই কথা বলেছি? আমি বঙ্গবন্ধু হত্যা মামলার একজন আইনজীবী। আমি জানি আমরা কি সাক্ষ্য প্রমাণ পেয়েছি জিয়াউর রহমান এটার মধ্যে কতটুকু জড়িত। তো যখন আমি বলি জিয়াউর রহমান এটার আসামি হওয়ার যোগ্য, তখন আমি ঠিকই বলি। 1971 সালে সিলেটে জিয়াউর রহমানের নেতৃত্বে ইস্ট বেঙ্গলের 1500 সৈন্য পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। নিজেই তার জীবন্ত প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এদিকে সরকার দিকবিদিক শূন্য হয়ে জিয়াউর রহমানের লাশ মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে আপত্তিকর ঘৃণ্য মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। 1971 সালে যুদ্ধকালীন সময়ে 28 নভেম্বর এবং 14 ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1500 সৈন্য পাকিস্তানের সাথে যে ভয়াবহ যুদ্ধ করেছিল সেখানে নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ঘটনাস্থলে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন বলে স্মৃতিচারণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, জিয়া মুক্তিযুদ্ধ করেছেন কিনা তা কারো কাছে প্রমাণ করার প্রয়োজন নেই। যুদ্ধের ময়দানে যারা তার সহযোদ্ধা ছিলেন তারাই প্রমাণ। জিয়াউর রহমান আমাদের কমান্ডার জেড ফোর্সে তিনি বললেন যে সিলেট শহর আমরা সবার আগে দখল করতে চাই। 14 ডিসেম্বর তারিখে 3টি আক্রমণ পরিচালনা করো, প্রত্যেকটা আক্রমণ আমার কোম্পানির উপর এসছে। ভয়াবহ সেই যুদ্ধ। আমার থেকে 100 গজ পিছনে আছেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। এই যুদ্ধের সময় মেজর জিয়াউর রহমান আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, তখন লেফটেন্যান্ট কর্নেল পদে সদ্য প্রমোশন পেয়েছেন। যে গোলাতে মাহবুব রহমান নিহত হয়েছে সেটি যদি 100 গজ পূর্ব দিকে পড়তো তাহলে সেটি কর্নেল জিয়াউর রহমানের উপরেই পড়তো। জিয়া এবং আমি সেখানেই শহীদ হতাম। জিয়া যুদ্ধ করেছি করেনি এটির আর প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আমরা তো এখনো জীবিত আছি। অন্যদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, জিয়া উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর পরিণতি শুভ হবে না। সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম কেড়ে নেয়ার ধৃষ্টতা সহ এখন নতুন করে তার লাশ, মাজার, এমনকি মহান মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে আপত্তিকর, নির্মম, নিষ্ঠুর ও ঘৃণ্য মিথ্যাচার শুরু করেছে। শহীদ জিয়ার লাশ সরানোর মতো যদি নিকৃষ্টতম কাজ করা হয় তাহলে যারাই কাজটি করবেন তাদের সেই কালো হাত ভেঙে যাবে, গুড়ে যাবে, পুড়ে যাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। অনুষ্ঠানে জিয়াউর রহমানকে নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। জিয়াউর রহমানের কবর নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠার 7 বছর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষকে বাঁচানোর জন্য সরকার টিকা আনতে পারে না, কিন্তু পদ্মা সেতু আর মেট্রো রেলের ছবি দেখিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করতে চায়। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে নিয়ে সরকার নোংরা রাজনীতি করছে অভিযোগ করে তারা বলেন, জিয়াউর রহমানের ময়নাতদন্ত করেছেন ডাক্তার তোফায়েল আহমেদ। সে সময় সামরিক কর্মকর্তারা তার লাশ বহন করে রাষ্ট্রীয় সম্মানে দাফন করেছেন। যে অধঃপতন সেই দলের দেখি, সেই দলের নেতৃত্বের দেখি, তাদের মধ্যে নৈতিকতার যে অধঃপতন দেখছি, একজন মুক্তিযোদ্ধার লাশ নিয়ে পর্যন্ত এখন যে নোংরা খেলা খেলছে তারা, তারপরে এখানে আর অন্য কোনো ধরনের বিবেচনার অবকাশ নেই। বাংলাদেশে গণতন্ত্রের যে অবস্থা, বাংলাদেশে লজ্জাজনক অবস্থা। আমরা কবর নিয়েও রাজনীতি করার চেষ্টা করছি। মানুষকে পাগল হয়ে গেছি, আমরা উন্মাদ হয়ে গেছি, আমরা অর্বাচীন বক্তব্য করছি। এইসব কেন অকারণে এইসব কাহিনী উঠাতে চায়? জিয়াউর রহমানকে তার গুণের জন্য, তার স্বাধীনতা, তাকে তো বঙ্গবন্ধু বলে নাই, এই তুই বেটা স্বাধীনতা দিলি, কার হুকুমে দিলে? আমি তো স্বাধীনতা দেই নাই, তোকে দিতে হয়েছে। তা না, তাকে প্রমোশন দিয়েছেন, বলেছেন তাকে বলছেন তুই হলে আমাদের গৌরব।
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর থাকবে কি থাকবে না এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, সংসদ ভবন এলাকা থেকে লুই কানের নকশা বহির্ভূত সবকিছু সরানো হবে। জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চের আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, ব্যক্তি জিয়াউর রহমানকে নিয়ে কোনো বিরোধ নেই, তবে সংসদ ভবন এলাকায় নকশা বহির্ভূত কিছু থাকবে না। অন্য কারো সেখানে লাশ বা অন্য কিছু আছে, সেটাকে জিয়াউর রহমানের কবর বলে ইতিহাসকে প্রতারণা করবে, মানুষকে প্রতারণা করবে, সেটার বিরুদ্ধে। এটা ভুয়া জিনিসকে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিবেন, জাতিকে ধোঁকা দিবেন, বিশ্ববাসীকে ধোঁকা দিবেন, এই মিথ্যা ইতিহাসটা যাতে না থাকে সেটার বিরুদ্ধে আমার বক্তব্য। ব্যক্তি জিয়ার বিরুদ্ধে আমি কিছু বলি না। যে সংসদ ভবনের যিনি এটার স্থাপত্য নকশা যিনি করেছেন, এই নকশা বহির্ভূত যা কিছু আছে এবং যে একটা তথাকথিত কবরকে জায়েজ করার জন্য পরে স্বাধীনতা বিরোধী অনেকের কবর সেখানে দিয়েছে। এদিকে কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষক লীগের শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গুম খুনের রাজনীতি আওয়ামী লীগ নয়, বিএনপি শুরু করেছে। 2001 সালের পর আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর ওপর নির্যাতনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গুমের ইতিহাস বিএনপিরই। এদেশে অনেকে মামলা থেকে বাঁচতে নিজেরাই গুম হন এবং বিদেশে চলে যান বলেও মন্তব্য তাঁর। জিয়াউর রহমানের সমাধি প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। এ কবর থাকবে কি থাকবে না এ নিয়ে সরকারের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কাজে আমি এ নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না। গুম শব্দটি আপনারাই চালু করেছেন। জিয়াউর রহমানের আমলে শুরু, বেগম জিয়ার আমলে সেটা আরও 10 গুণ বাড়ে। গুম শব্দটি আপনারাই বাংলাদেশে এটাকে পরিচিতি দিয়েছে। আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপিতে এখন চরম হতাশা। দলটির কোনো ষড়যন্ত্র এদেশের মাটিতে সফল হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের প্রতি সমর্থন ও ভালোবাসার জন্য প্রণব মুখার্জিকে স্মরণ করা হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে বর্ণনা করে বলেন, বাংলাদেশের প্রতি তার সমর্থন ও ভালোবাসার জন্য তাকে বাংলাদেশ স্মরণ করবে। প্রণব মুখার্জির স্মারক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। Honorable Vice President, I would like to thank the Pranab Mukherjee Legacy Foundation, especially Sharmishta Mukherjee, for inviting me to speak at this program marking the first death anniversary of late President of India, Sri Pranab Mukherjee. It was hard to pass a year without Pranab Dada. He was a true friend of Bangladesh and a great political icon of the subcontinent. I pay my deep homage to the memory of this towering personality on his death anniversary. Pranab Dada had deep love for Bangladesh. His contribution to our great liberation war would never be forgotten. As a young MP, he took bold initiative for our support and tabled a motion in Rajya Sabha in June 1971 for the recognition of Bangladesh. People of Bangladesh gratefully remember his support. Pranab Mukherjee had enormous respect and deep regards for our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. পদ্মা সেতুতে বারবার আঘাত অন্তর্ঘাতমূলক কাজ কিনা তা খতিয়ে দেখতে হবে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করে তিনি একথা বলেন। অন্যদিকে পদ্মা সেতুতে ফেরির ধাক্কার ঘটনায় গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সকাল 7:30টার দিকে শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মা সেতু 2 ও 3 নম্বর পিলারের মাঝখানে 1B স্প্যানে ধাক্কা দেয় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়, তবে সেতুর ক্ষতি হয়নি। ঘটনার পরপরই পদ্মা সেতু পরিদর্শনে যান সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, গণমাধ্যমে পদ্মা সেতুর পিলারের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ধাক্কার খবর বেরিয়েছে, তবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বলেন, ভবিষ্যতে এ ধরনের আঘাত যেন আর না লাগে সেজন্য কঠোর পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়েছে।
আমরাও উদ্বিগ্ন যে এখানে বারবার কেন ধাক্কা লাগছে। আমাদের ইভলিউশন টিম যদিও সরেজমিনে দেখে কোনো আঘাতের চিহ্ন পাননি বা কোনো প্রকার ইম্প্যাক্টের চিহ্ন খুঁজে পাননি, কাজে এটা আমি পূর্ণাঙ্গ তদন্তের জন্য নির্দেশনা দিচ্ছি। এদিকে সচিবালয়ের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতুর নকশা অনুযায়ী যে উচ্চতা থাকার কথা সেখানে কোনোভাবেই উপরের স্থানে আঘাত লাগার কথা নয়, এটি নিবিড় তদন্ত করতে হবে। কেন হয়েছে আমরা তো ইতিমধ্যেই আমরা বলেছি, এটা নিবিড় তদন্ত করতে হবে এবং এটা যারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এটার পিছনে অন্য কিছু উদ্দেশ্য আছে কিনা সেগুলো এখন আমাদের ভাবিয়ে তুলছে, কারণ আমরা এত সতর্ক। এর আগে চলতি মাসের 13 তারিখে সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা লাগে ফেরি কাকলির। এছাড়া জুলাই মাসে 3 দফায় 10, 16 ও 17 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ২৬ দিন পর অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস তার জামিন আবেদন মঞ্জুর করেন। পুলিশের চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত মাদক মামলায় তার জামিন মঞ্জুর করা হয়েছে। একদিকে নারী এবং অন্যদিকে পরিমণির অনেকগুলো সিনেমার কাজ অসম্পূর্ণ রয়েছে। এসব বিবেচনায় তাকে জামিন দেওয়ার কথা জানান আইনজীবীরা। এদিকে জামিননামা কারাগারে পৌঁছলেও আজই মুক্তি পাচ্ছেন না পরিমণি। কাল মুক্তি পাবেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। চিত্রনায়িকা পরিমণির জামিন ও রিমান্ড নিয়ে দেশজুড়ে আলোচনা সমালোচনা কম হয়নি। শেষ পর্যন্ত তার জামিনের বিষয়টি গড়ায় উচ্চ আদালত পর্যন্ত, যার নির্দেশে তার জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে নিম্ন আদালত। পরিমণির অনুপস্থিতিতেই বেলা 2টার দিকে শুরু হয় জামিন শুনানি। দুই পক্ষের আইনজীবী যুক্তিতর্ক শেষে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস তার জামিন আবেদন মঞ্জুর করেন। 18.5 লিটার মদ পাওয়া গেছে, তার কাছে এলএসডি পাওয়া গেছে, তার কাছে আইস পাওয়া গেছে এবং মাদক সেবন করার জন্য তার কাছে পাইপ পাওয়া গেছে। সে নিজে হাতে বের করে দিয়েছে। আমরা আদালতে এগুলোই বলেছি যে জামিন দেওয়াটা এটা হলো আদালতে এখতিয়ার। আমি বারবার বলছি। পরিমণিকে অন্যায়ভাবে এতদিন কারাগারে আটকে রাখার দাবি করেন তার আইনজীবী। যেহেতু আসামি পরিমণি একজন মহিলা, তার কিছু সিনেমা যেগুলি প্রক্রিয়াধীন আছে, পরিচালকদের সাথে তার কন্ট্রাক্ট আছে, এইগুলি শিডিউল বিনষ্ট হচ্ছে। এইগুলিকে বাঁচানোর জন্য তার শারীরিক অবস্থার ডিটোরেট করেছে, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন। জামিনে যে কন্ডিশন দিয়েছে চার্জশিট হওয়া পর্যন্ত আমাদেরকে জামিন মঞ্জুর করেছে। চলতি মাসের 4 তারিখ বনানীর বাসা থেকে মাদকসহ র্যাব গ্রেফতার করে পরিমণিকে। 3 দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় রূপালী পর্দার নায়িকাকে। আলোচিত এই নায়িকা গ্রেফতার হওয়ার পর তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে শিল্পীদের অনেকে এই সিদ্ধান্তের সমালোচনা করেন। পরিমণির মুক্তির দাবিতে দেশে বিদেশে অবস্থানরত বেশ কয়েকজন বুদ্ধিজীবী বিবৃতি দেন। রাজধানী সহ বিভিন্ন স্থানে হয়েছে মানববন্ধন সহ নানা কর্মসূচি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আপাতত 15 দিন জাপানি 2 শিশুকে বাবা মায়ের সাথে গুলশানের একটি বাসায় রাখার আদেশ দিয়েছে হাইকোর্ট। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালককে বিষয়টি তদারকির জন্য বলা হয়েছে। সেই সাথে পুলিশকে নির্দেশ দিয়েছে তাদের নিরাপত্তার বিষয়টি দেখার জন্য। 2 শিশুকে নিজের জিম্মায় নিতে এক জাপানি মায়ের রিট আবেদনের আদেশ অনুযায়ী মঙ্গলবার সকালেই 2 শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে হাইকোর্টে হাজির করা হয়। সেই সাথে তাদেরকে ভিকটিম সাপোর্ট সেন্টারে না রেখে পারিবারিক পরিবেশে রাখার আবেদনের উপর শুনানি হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ বাচ্চা দুটির সাথেও কথা বলেন। দুই পক্ষই এক বাসায় রাখার জন্য সম্মত হলেও বাসাটা কোথায় হবে সেটি নিয়ে বিতর্ক দেখা দেয়। আদালত উভয় পক্ষকে কথা বলে সিদ্ধান্ত জানাতে বলেন। পরে উভয় পক্ষকে শুনে আদালত ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে শিশুদের পারিবারিক পরিবেশে রাখার আদেশ দেন। গুলশানে একটি বাড়ি ভাড়া করা হয়েছে। এই বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চারা একসাথে থাকবেন এবং এই থাকাটা আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত। 16 সেপ্টেম্বরে আদালতে মামলাটি পুনরায় উত্থাপিত হবে নতুন কোনো আদেশের জন্য। একই সাথে প্রবেশন কর্মকর্তা সেখানে থাকবেন এবং তার সাথে ডিএমপি কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিআইডিকে যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। আমরা এরই মধ্যে বিবদমান
পক্ষগুলোর মধ্যে যদি কোনো অসুবিধা দেখা দেয় অথবা কোনো অবজেকশন থাকে, সেটিও আদালত বলেছেন যেন আদালতকে ইনফর্ম করা হয়। এটি মূলত পারস্পরিক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের কাছাকাছি আমরা পৌঁছতে পেরেছিলাম, কিন্তু পরিপূর্ণভাবে পৌঁছতে পারিনি। এই জন্য বাকিটি আদালত নির্ধারণ করে দিয়েছেন। আমি মনে করি এখানে হার জিতের কিছু নেই। এখানে ইম্পর্ট্যান্ট হলো পরিবার নিয়ে যদি তারা থাকতে পারে, যদি তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়, বাচ্চাদের কল্যাণ নিশ্চিত হয়, তাহলে কে হেরেছে কে জিতেছে এটি ইম্পর্ট্যান্ট নয়। আদালতের সিদ্ধান্ত আপাতত শিশুদের জন্য স্বস্তিকর বলে মনে করেন বাবা ও তার আইনজীবী। আমি ভেবেছিলাম হয়তো সব হারিয়ে ফেলবো আজকে, আচ্ছা সেটা আমি হারাইনি। মাননীয় বিচারপতি খুবই বুদ্ধি খাটিয়ে উনি বলেছেন যে তোমরা একসাথে থেকে আলাপ করে দেখো কি হয়। সেই দিক দিয়ে আমি একটা শান্তির নিঃশ্বাস ফেললাম যে আমি আমার মেয়েদের কাছকে হারাইনি। এটা আসলে আজকে জিতা হারার ব্যাপার না ভাই, এটা আজকে আমি আমার মেয়েদেরকে যে দেখতে পারবো এখন থেকেও রোজ, সেটার আনন্দ আমি আপনার কি বলবো বলেন। কারণ বাচ্চাদের কাছে মা বাবা কিন্তু দুটোটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা একটা মানে দূরত্ব হয়ে গেছে। এই দূরত্বটা কমানোর জন্যই কিন্তু এটা আমার প্রস্তাব ছিল। আমি মনে করি এই প্রস্তাবে যে টেনশনটা দুজনের মধ্যে আছে এটা কম হবে, এবং আমি মনে করি এটা বাচ্চাদের সবচেয়ে বেস্ট ইন্টারেস্ট আমরা সার্ভ করতে পারবো। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরানের কাছ থেকে 2 মেয়েকে ফিরে পেতে বাংলাদেশে এসে 19 আগস্ট হাইকোর্টে রিট করেন জাপানি নারী ডাক্তার এরিকো নাকামো। আদালতে আসতে আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 86 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য দিয়েছে। এ নিয়ে বাংলাদেশে এখনো পর্যন্ত মারা গেছেন 26,195 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 28,097টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 3,357 জন। এ নিয়ে মোট শনাক্ত 15,618 জন। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন নতুন 4,102 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 14,25,985 জন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় করোনায় শনাক্তের হার 11.95%, সুস্থতার হার 95.03% এবং মৃত্যুর হার 1.75%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 22 জন, চট্টগ্রাম বিভাগে 19 জন, খুলনায় 15 ও রাজশাহীতে 12 জন মারা গেছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী মাসে 2 কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে। বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার অনেকটা কমে গেছে। করোনাকে অবহেলা না করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এখন আমাদের ভ্যাকসিন আসছে, আমরা সকলকে ভ্যাকসিন দেব। আগামী মাসে আমরা আশা করছি 2 কোটি ভ্যাকসিন আমরা দিব, এবং প্রায় 1.5 কোটি লোক এই ভ্যাকসিন পাবে এবং সুরক্ষিত হবে, এটা আমরা আশা করি। এদিকে আরও প্রায় 56 লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিনোফার্মের 55,93,650 ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। চীন থেকে কেনা 7 কোটি টিকার চালান হিসেবে এগুলো দেশে এসেছে। বিমানবন্দর থেকে ফ্রিজার ভ্যানে করে বেক্সিমকোর টিকা সংরক্ষণ কেন্দ্রে সেগুলো নিয়ে যাওয়া হয়। এই চালানের মধ্য দিয়ে দেশে সিনোফার্মের টিকার মজুদ প্রায় কোটিতে পৌঁছালো। সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা ও টাঙ্গাইলের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে। হু হু করে বাড়ছে বেশিরভাগ নদ নদীর পানি, চরম দুর্ভোগে বন্যার্তরা। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার বেশ উপরে। ইছামতি, করতোয়া, ফুলজোড় ও বড়াল নদীর পানি বাড়ছেই। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগছে দুর্গতরা। ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগও। সবে কইলো যে পানি আসবো না, এবার পানি আসবো না, আরো আসুকা পানি আইলো, ঘরের মধ্যে কোনো কিছু বাইক করে পাইলাম না, খেতা কাপড় থালি বাসন দেখছি বাতিল সব বাইসা গেল। দৌড় পাইয়া বেটা বেটি নাতি পুতি নিয়ে এই বাদের উপর আইসি, বাদের উপর ঘর নাই, টিন নাই, কি দিয়ে তুলমু। উন্নতি নেই কুড়িগ্রামেও। ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে। নদী তীরবর্তী 2 শতাধিক চর ও দ্বীপচর তলিয়ে আছে। পানিবন্দী প্রায় 70,000 মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়া ঘোড়া অসুবিধা, খাওয়া দাওয়া অসুবিধা, চতুর্পায় গরু ছাগল ঘাস টাস তলে গেছে। 4 দিন হলো কোনো কোনো ধানের মধ্যে, ধানের খুব ভালো ছিল, এই পানি আসি খুব ক্ষতি হয়ে গেল। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনার পানিতে সদর উপজেলার খারজানির চর,
সুন্দরগঞ্জের কাপাসিয়া, শ্রীপুর, বেলকা, ফুলছড়ির রতনপুর সহ বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন অনেকে। তো কি পর্যন্ত ডুবে গেছি, মানুষের খাই করায়, খাদ্য তো আমার নাই, খাদ্য বানে আমি মরে নেব। পানির মধ্যে ভিজি থাকি, কাপড় বাঁচে না, কোনো চকি টকি সব মারি গেছি, থাকি কেমন করি, আমার খুবই সমস্যা। বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকার রোপা আমনের। বন্যার সাথে তীব্র হয়েছে ভাঙনও। নদীগর্ভে গেছে দেওয়ানগঞ্জ খোলাবাড়ি সড়কের 300 মিটার। এমপি সাহেবের গাফলতির জন্য, সুদৃষ্টি না দেওয়ার জন্য আজকে আমাদের এই দুর্দশা। আমাদের প্রাণের দাবি হচ্ছে যে অঞ্চলকে নদী শাসন করে কিভাবে বাকি অঞ্চলটাকে রক্ষা করা যায়। এদিকে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই সহ অন্যান্য শাখা নদীর পানিও বাড়ছে। টাঙ্গাইলের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চরম কষ্টে বন্যার্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয় হত্যা মামলায় 6 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি 2 আসামিকে খালাস দেয়া হয়েছে। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত এই রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া 2 জন ও খালাস পাওয়া 2 জন পলাতক। আসামিরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল বাংলা টিমের সদস্য। জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যা মামলায় মোট আসামি ছিলেন 8 জন। এর মধ্যে 4 আসামিকে সকাল 11টার দিকে হাজির করা হয় ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে। 12টার দিকে 6 আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেন বিচারক। জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যার পর্যবেক্ষণও তুলে ধরেছে আদালত। তাদেরকে হত্যা করেছে যে একটা প্রতিশোধমূলক, তারা এভাবে করেছে, একটা দেশকে অকার্যকর এবং সমাজকে বিশৃঙ্খল করার জন্য এটা করেছে। কারণ এখানে আইন আছে, যে সমকামিতা এদেশে নিষিদ্ধ, তারপরে যদি কেউ করে থাকে তাকে আইনের আশ্রয় নিতে পারে কেউ, কিন্তু তাকে তো হত্যা করার অধিকার কেউ কেউকে দেয়নি। এখানে তারা এই জঙ্গি সংগঠন, তারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অভিন্ন, এবং তারা চায় এই দেশটাকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তো অন্যদিকে আইন, স্বাভাবিক যে দেশের প্রচলিত আইন আছে, তারা আইনের তোয়াক্কা না করে এই ধরনের ঘটনা তারা করছে। আসামি পক্ষের আইনজীবী বলেছেন, কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধু স্বীকারোক্তি ও জবানবন্দির ভিত্তিতে কারো সর্বোচ্চ শাস্তি দেয়া যায় না। এই মামলায় কোনো প্রকার পর্যবেক্ষণ আজকে আদালত কাছ থেকে আমরা পাইনি, এবং এই আসামিরা যাদেরকে আজকে ফাঁসি আদেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রাষ্ট্রপক্ষ সংগতভাবে প্রমাণ করতে সক্ষম হননি। তাদের নিজস্ব যে 164 আছে সেখানে ইনকালপেটরি কোনো নেই, আর এক্সকালপেটরি কোনো কিছু নেই। তারা এই ঘটনার সাথে জড়িত মর্মে কোনো প্রকার অভিযোগ এই প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সক্ষম হননি। ফাঁসি কেন দিলেন সেটা আদালতই জানেন। এই মামলায় যাদেরকে ফাঁসি দিয়েছে এই আসামিদের এই মামলার বিষয়ে কোনো প্রকার সম্পৃক্ততা নেই। এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা ন্যায় বিচার পাইনি, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া মেজর জিয়া, আকরাম হোসেন, মুজাম্মেল হোসেন, আরাফাত রহমান, শেখ আবদুল্লাহ ও আসাদুল্লাহ। এদের মধ্যে জিয়া ও আকরাম সহ 4 আসামি পলাতক। খালাসপ্রাপ্তরা হলেন সাব্বিরুল হক চৌধুরী ও মাওলানা জুনায়েদ আহমেদ। এই 2 জনও পলাতক। 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী রূপবানের সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। করোনাকালে পোশাক খাতে চাকরি হারানোদের 70% শ্রমিক এখনও কাজ পাননি। করোনার লক্ষণ 43% মধ্যে থাকলেও পরীক্ষা করিয়েছেন মাত্র 2.7%। জুন পর্যন্ত তথ্যের মূল্যায়নে এসব বেরিয়ে এসেছে সিপিডির গবেষণায়। কত শ্রমিক চাকরি হারিয়েছে সিপিডি সে বিষয়ে কোনো তথ্য না দিলেও চাকরি হারানোর সংখ্যা নিয়ে আপত্তি তুলেছেন পোশাক মালিকরা। গত বছর মার্চে দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর বড় ধরনের ধাক্কা লাগে দেশের পোশাক রপ্তানিতে। ক্রয়াদেশ বাতিল হবার কথা বলে এপ্রিলে শ্রমিক ছাঁটাই শুরু করেন মালিকরা। বিষয়টি স্বীকারও করেছিলেন সেই সময়ের বিজিএমএ সভাপতি রুবানা হক। এমন বাস্তবতায় মঙ্গলবার গার্মেন্টস শিল্প শ্রমিকদের ভবিষ্যৎ চিন্তা নিয়ে ভার্চুয়াল আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সবাই যে একই সময় চাকরি হারিয়েছে তা না, তাদের তবে 70% এখনো কাজ পাননি, এবং যারা পাননি তাদের মধ্যে এখন 71% কিন্তু অ্যাক্টিভলি হয়তো এখনো চাকরি খুঁজছেন। চাকরি হারানোর সিপিডির তথ্য নিয়ে প্রশ্ন তোলেন বিজিএম এর সাবেক সভাপতি রুবানা হক।
এই যে কাজ হারিয়েছেন বলছেন 70% চাকরি পাননি, তো এই কাজ হারানোর লোকের সংখ্যা হলো 90 জন আউট অফ 500। হ্যাঁ, স্যাম্পলটাও কিন্তু খুব বড় না। তারপরে ইইউ যেটা 113 মিলিয়নের কথা বলেছেন আপনাদের গবেষক, অনেক ধন্যবাদ, খুব সুন্দর রিপোর্ট। কিন্তু ওনাকে একটু বলি বিনয়ের সাথে যে আমরা বিজিএমএ থেকে বারবার যখন ওই সময় বিভিন্ন ফ্যাক্টরিকে জানিয়েছিলাম যে ভাই আপনাদের কোন কোন ওয়ার্কারের চাকরি গেছে। পোশাক রপ্তানি 0.3% অর্থ শ্রমিক কল্যাণ ফান্ডে জমা হয়। সে অর্থ করোনাকালে শ্রমিকদের জন্য সরকার বায়না করায় হতাশা ব্যক্ত করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কেন সরকার এই টাকা নিয়ে তাদের দিল না, এটা একটা অন্যায় আচরণ হিসেবে আমি মনে করি। সেই অন্যায় আচরণ থেকে তাদের রক্ষা করতে হবে। যেই অর্থ তাদের পরিশ্রমের সৃষ্টি এবং মালিকরা যেই অর্থ সরকারের কাছে গচ্ছিত রাখলো, প্রয়োজনের সময় কেন তারা সেটা পেল না, এই প্রশ্ন সকলের মনেই আমাদের কাছে থাকবে। আগামী দিনে যেন সেটা থেকে তারা সুরক্ষা পায়। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার সাথে দেশের রপ্তানি বড় ধরনের চ্যালেঞ্জে পড়বে। এজন্য দ্বিপাক্ষিক চুক্তিতে সরকারকে জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে এবং সকল নাগরিককে করোনার ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানিয়েছে এবি পার্টি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবি পার্টির সেন্ট্রাল জোন আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে দ্রুত সরকারকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। এ সময় দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু করোনা নিয়ন্ত্রণ ও টিকা কার্যক্রম নিয়ে সরকারের সমালোচনা করেন। দেশের সব মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান তিনি। বিআরবি হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় সেবা সপ্তাহ 2021-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার এই উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার এম.এ. হাই, প্রেসিডেন্ট অনকোলজি ক্লাব বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন বিআরবি গ্রুপের পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান ও অধ্যাপক ডাক্তার মোফাজ্জল হোসেন, চিফ কনসালটেন্ট, মেডিকেল অনকোলজি। বক্তারা বলেন, বিশ্বের প্রতি 8 জনের মধ্যে 1 জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। পুরুষরাও এ রোগে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে প্রতি বছর প্রায় 13,000-এর বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। কঠিন চ্যালেঞ্জ হলেও নারী এশিয়ান কাপ বাছাই পর্বে সাফল্য অর্জনের লক্ষ্য বাংলাদেশ দলের। শক্তিশালী জর্ডান ও ইরানের বিপক্ষে লড়াকু ফুটবলের মানসিকতায় সাবিনাদের প্রস্তুত করছেন কোচ গোলাম রব্বানী ছোটন। সেপ্টেম্বরে উজবেকিস্তানে হবে বাছাই পর্ব, তার আগে নেপালে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। 2019-এর মার্চে সর্বশেষ সাফ ফুটবল খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রায় 2.5 বছর পর তারা ফিরছে আন্তর্জাতিক ফুটবলে। উজবেকিস্তানে নারী এশিয়ান কাপ বাছাই পর্বে 19 ও 22 সেপ্টেম্বর খেলবে জর্ডান ও ইরানের বিপক্ষে। প্রতিপক্ষ শক্তিশালী, আছে বয়স ও দৈহিক সক্ষমতায় পার্থক্য, তার উপর দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ খেলার ঘাটতি। তাই জয়ের স্বপ্ন থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের দিকেই গুরুত্ব দিচ্ছেন দলের কোচ। সবকিছুতেই তারা ইমপ্রুভ করছে, টেকনিক্যালি, ট্যাকটিক্যালি, ফিজিক্যালি। আমাদের লক্ষ্য হলো কম্পিটিটিভ ম্যাচ খেলা। কম্পিটিটিভ ম্যাচ খেলতে গেলে তখন যে কোনো কিছু হতে পারে, সেটা হলো জয় হতে পারে, সেটা ড্র হতে পারে, সেটা হার হতে পারে। ডিফেন্স আমরা করব, এরকম কোনো আমাদের পরিকল্পনা। আমরা অ্যাটাকে যাব। ইরান হলো এবং জর্ডান সিনিয়র টিম, তাদের বেশিরভাগ প্লেয়ারই আপনার মহিলা। এক্সেপ্ট সাবিনা, ম্যাক্সিমামই আমাদের আন্ডার 19। তো এই জায়গাটা একটা বয়স এবং ফিজিক্যাল ডিসঅ্যাডভান্টেজ। নেপালে যখন ওরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলবে, ওদের যে ল্যাকিংস গুলো থাকবে সেটাও ওই ম্যাচ থেকে ধরা পড়বে। জর্ডান এবং ইরান, এই 2টা দেশের সাথে কিন্তু আমাদের এজ লেভেলের যে তার অভিজ্ঞতা আছে। দলের অবস্থা যাতে উজবেকিস্তান যাওয়ার পথে 9 ও 12 সেপ্টেম্বর পোখারায় স্বাগতিক নেপাল ও ভারতের বিপক্ষে ফিফা উইন্ডোর 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ঘরোয়া ফুটবলে 2টি প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা থাকলেও তা আন্তর্জাতিক ফুটবলে সহায়ক হবে না মনে করছেন অধিনায়ক। ওখান থেকে আমাদের এখানে কোনো ভালো এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করতে পারবো কিনা, এটা আমার কাছে না। উজবেকিস্তান যাওয়ার আগে আমরা যে 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, এটা হচ্ছে আমাদের জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট। এই খেলোয়াড়রাই, এরা কিন্তু আমাদের সন্তানের মতো। দ্যাট মিন্স এদেরকে যত রকমের গাইড করা দরকার, মেন্টালি বলেন, সব বিষয়ে আমি তাদের সাথে আছি। আশা করি আমরা ফলপ্রসূ একটা রেজাল্ট নিয়ে আসবো। আপনারা দোয়া করবেন যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। চ্যাম্পিয়ন হলে আমরা সেকেন্ড রাউন্ডে খেলতে পারবো। গত 24 জুলাই থেকে অনুশীলন করছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। চার্টার্ড ফ্রাইডে 6 সেপ্টেম্বর নেপাল যাবে
বাংলাদেশ নারী ফুটবল দল। সেখান থেকে বাছাই পর্ব খেলতে উজবেকিস্তান যাত্রা করবে 14 সেপ্টেম্বর। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বঙ্গবন্ধু হত্যায় খুনিদের মূল শক্তি ছিলেন জিয়াউর রহমান। পাকিস্তানের বিরুদ্ধে তার গুলি চালানোর নজির নেই বলেছেন প্রধানমন্ত্রী। ৭১-এ জিয়ার নেতৃত্বে সিলেটে ১৫০০ সৈন্য লড়েছে পাক সেনাদের বিরুদ্ধে, জানিয়েছেন মেজর হাফিজ। কবর নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান ডাক্তার জাফরুল্লাহ। চন্দ্রিমায় জিয়ার কবর থাকবে কি থাকবে না সিদ্ধান্ত হয়নি এখনো, জানিয়েছেন ওবায়দুল কাদের। ব্যক্তি জিয়াকে নিয়ে বিরোধ নেই, মন্তব্য মুক্তিযুদ্ধ মন্ত্রী। মাদক মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। মুক্তিকাল জেল গেটে ভক্তদের ভিড়। দুই দশক পর অবশেষে আফগানিস্তান ছাড়ল যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা তালেবানদের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।